Use headphones for better experience. এই বিংশ শতাব্দীতে অন্তিম লগ্নে গলায় নীলকণ্ঠের মতো বিষ জড়িয়ে নিয়ে গল্পের উড়োজাহাজে চেপে গল্প ছড়াতে বেশ ভালো লাগে। নতুন অধ্যায়ের গল্পগুলো নুড়ি পাথরের মতো উড়তে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। পৃথিবীতে এমনও কিছু ঘটনা আজও ঘটে যা আমাদের ভাবায় না, চিন্তায় ফেলে না, শুধু কাঁদায়। এই পডকাস্ট করতে গিয়ে মৃদাঙ্গ অর্থাৎ আমি এবং আদিত্য খুব কেঁদেছি, খুবই কেঁদেছি ভিউয়ার্স। আজ সেই চোখের জলকে শব্দে রূপান্তর করবে ব্ল্যাক ইনভেনশন। Black Invention. রাত্রি তখন 11:40, শান্তিপুর লোকাল। হুইসেল মারার সাথে সাথেই গাড়ির স্পিড, চিন্তা শক্তিও দ্রুত এগোচ্ছে কৌস্তবের মনে। কৌস্তব এবারের ফেরা আর হলো না প্রথম অধ্যায়ের এই ব্ল্যাক ইনভেনশনের পদক্ষেপের এক অন্যতম চরিত্র কৌস্তব। 5টা চরিত্র এইখানে ঘোরাফেরা করছে: কৌস্তব, আবির, শুভায়ু, রণদীপ, অয়ন। রণদীপকে সবাই রণ বলেইছেন। কৌস্তব এরকম চিন্তাশক্তি আর বন্ধুত্বের স্মৃতিগুলোকে আঁকড়ে নিয়ে দৌড়াতে দারুণ ভালো লাগে। এই হচ্ছে কৌস্তব। আবির, আবিরের চরিত্রটা একদম অন্যরকম। আবির বরাবরের জন্যই হাসি খুশি একটা ছেলে থেকে পুরোপুরি রিজার্ভ হওয়া ছেলে তৈরি হয়ে গেছিল। শুভায়ু, শুভায়ু চরিত্রটা প্রচণ্ড হাসি খুশি জৌলুস চরিত্র, সব সময় সবার মাঝখানে হীরের মতো চকচক করতে থাকে আর সবাইয়ের মাথার মণি হয়ে উঠতে চায়। রণদীপ, রণদীপ হলো প্রচণ্ড ব্যস্ত, মারাত্মক রকমের রিজার্ভ চরিত্র, কিন্তু বন্ধুদের সাথে মুহূর্তগুলোকে মিস করে প্রচণ্ড। অয়ন সব সময় সংসারের দায়িত্ব মাথায় তুলে নেওয়া একটা পুরুষের যেরকম চরিত্র হয় সেরকমই চরিত্র, কিন্তু বন্ধুদেরকে সময় দিতেও কিন্তু পিছিয়ে পড়ে না। আসল প্রেক্ষাপটে চলে আসি। আমাদের এই ব্ল্যাক ইনভেনশনের এবারের যে ফিলিংস, সেই ফিলিংসে চলে আসি। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টস তো অবশ্য চাই, যেটা আমাকে, মৃদাঙ্গকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে। সঙ্গে চাই সুন্দর ওই ঘন্টাটার ডাক, যেটা দিয়ে আপনাদেরকে প্রতিদিন আমাদের টক্সিক মিট নতুন নতুন নোটিফিকেশন, এই শুধু ব্ল্যাক ইনভেনশন নয়, টক্সিক মৃদের আরও
বাদ বাকি যে সমস্ত কৌতূহল মেশানো সুন্দর সুন্দর গল্পগুচ্ছের মালা ভিডিও আপনাদের কাছে চলে যাবে দুরন্ত গতিতে। তো এইগুলোকে জারি রাখতে হাত বাড়িয়ে দিন ব্ল্যাক ইনভেনশনের সাথে। সকাল থেকেই দুরন্ত গতিতে চলেছে এক নাগাড়ে বৃষ্টি, সঙ্গে বেশ হাওয়া মন ভাসিয়ে নিয়ে যায় আমার শৈশবকালটা। কৌস্তব, আজকে আমি কৌস্তব সকালবেলা থেকেই খবরের কাগজটা নিয়ে অনেকক্ষণ ধরে এ পাতা ও পাতা উল্টিয়েও কোনো রকম সেরকম কোনো খবর কিন্তু আজ জুটিয়ে উঠতে পারলাম। বেকার কিন্তু অফিসটা কমাই হলো, অনায়াসে বেরিয়ে যাওয়া যেত। যাই হোক, আচ্ছা আজকের তারিখটা কত? মাই গুডনেস, প্রায় 24-25 তারিখ। আর কয়েকদিন পরেই ও আসবে। হ্যাঁ, ও মানে হচ্ছে আবিরের আসার কথা। সেই আবির, ছোটবেলাটা দারুণ কেটেছে আবিরের সাথে। স্কুল ছুটি হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট কাপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। এখন বছরে একবারই দেখা হয়, বেশ কয়েকদিনের জন্য আসে কলকাতায়। এখানে থাকে না, থাকে আর রাঁচিতে। বিগত 4 থেকে 5 বছর হয়ে গেল শিফটিং পার্সন। মা মারা যায় তখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। সেই সময় আবিরের মা কত বিয়ে করলো ছেলেটা, তারপরে হঠাৎ করে বাবার মৃত্যু। বেশ ডিস্টেন্স থাকলেও ধাক্কাটাকে নিয়েও বেশ চলছিল। তারপর জানি না কি হলো ওর স্ত্রী আর সন্তানের সাথে। কয়েকদিনকে হঠাৎ করে আমাকে ফোন করলো। আজ থেকে 4 বছর আগেকার একটা ছবি দেখতে পাচ্ছি চোখের সামনে। আবির হঠাৎ করে ফোন করলো, বেলা তখন 3টে কি 3:30। সদ্য তখন কাজ করছি আমি সল্টলেকের 10তলা বিল্ডিংটায় বসে রয়েছে। সেদিনকেও কিন্তু ঠিক এইরকমই বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। আবিরের ওপার থেকে গলাটা ভেসে আসে, শোনা, একটু এমার্জেন্সি ছিল। তুই কি আজকে একবার এক্সাইডে আমার সঙ্গে দেখা করতে পারি? ঠিক আছে। দেখা করার পর কৌস্তব আর আবির মধ্যে কি কথা হয়েছিল সেটা একমাত্র বাড়ি ফেরার পর কৌস্তবের মুখ দেখেও তার মা কিন্তু বুঝতে পারেনি। কিন্তু কৌস্তব ভাবতে পারেনি যে আবির একেবারের জন্য ট্রান্সফার নিয়ে রাঁচি চলে গেছে।
ভিউয়ার্স, একটা বন্ধু অন্তরঙ্গ বেরিয়ে যাওয়ার পর আর মাঝে মাঝে দেখা হওয়ার সময় মনে হয় তার মাঝখানটায় প্রতিটা সময় যেন সেই শৈশবের মতোই নুড়ি পাথরগুলোকে সংগ্রহ করতে করতে ক্লান্ত হয়ে যায়। কৌস্তব এই বৃষ্টির মধ্যে কথা ভাবছিল কি, হঠাৎ করে ওর মা এসে দরজায় নক করে, চায়ের কাপটা আস্তে করে নিঃশব্দে টেবিলের পরে রেখে দিয়ে গিয়ে খালি যাওয়ার সময় মুখটা ঘুরিয়ে বলে দিয়ে যায়, চাটাকে কিন্তু ঠান্ডা করিস না, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। কৌস্তব বেশ কয়েকদিন ধরেই ভাবছিল, একঘেয়ে জীবন থেকে, অফিসের জীবন থেকে আস্তে করে বেরিয়ে এসে বন্ধুবান্ধবদেরকে নিয়ে একটা সুন্দর একটা আড্ডা হয়ে যাক না, মনটা বড্ড ফ্রেশ না, রিফ্রেশ হয়ে যায়। গিটারের টুংটাং আওয়াজ আর মাঝে মাঝে কাচের গ্লাসের টুংটাং আওয়াজ, বেশ ফিরে যেতে ইচ্ছে করছে, আর না হলে নতুন করে আবার বসতে ইচ্ছে করছে। তবে হ্যাঁ, এই আশাটাই পূর্ণ করতে আবির ছুটে আসে বছরে। সেই বছর পেরিয়ে আবার নতুন বছর, আর কয়েকদিনের মধ্যে আবির আসছে। দারুণ আনন্দ, কিন্তু এই এক্সপ্রেশনেরটা তুলে রাখি আবিরের জন্য। আমাদের এই বন্ধুত্বটা যেন ভগবান সারা জীবন যেন অক্ষত থাকে, সারা জীবন যেন অক্ষত থাকে। ইস, খবরের কাগজের লেখাটা পড়ে বলতো অবাক হলাম। এই কয়েকদিন আগে নাকি সাংঘাতিক বড় ধরনের রেল দুর্ঘটনার ছবি দিয়েছে। বাপরে বাপ, কি বিভৎস! এই জন্য আর খবরের কাগজের না পাতা উল্টাতে ভালো লাগে না। নতুন নতুন খবরের সাথে এই খবরগুলো মনকে বড্ড না নাড়া দিয়ে যায়। দূর দূর, খবরের কাগজ আর পড়ে ভাত করতে ভালো লাগছে। ও, চাটা রাখা আছে না, মা অনেকক্ষণ আগে টেবিলে রেখে গেছে। কৌস্তবের এই বেলাটা যেভাবে হোক এটা সেটা করতে করতে পুরনো ডায়েরির পাতা উল্টাতে কেটেই গেল। আরো 2 দিন কেটে গেল। অয়নদের সঙ্গে শুভায়ুদের সঙ্গে প্রত্যেকের সাথে একটা কন্ট্যাক্ট অলরেডি করে রেখে দিয়েছে কৌস্তব। আবিরকে মাঝখানে 2-3 বার ফোন করেছিল, বড্ড খামখেয়ালি তো ফোন ধরেনি, কিন্তু সামনে আসলে কিন্তু এই খামখেয়ালিপানাও থাকে না, বড্ড ছটপট করতে থাকে। বাইরেই মনে হয় রিজার্ভের নাটকটা করে। যাই হোক, কৌস্তব এইসব চিন্তা নিয়ে ব্যস্ত, কারণ যেভাবে হোক ওকে কাজে ফাঁকি মেরে আর বন্ধুদেরকে সময় দেওয়ার জন্য 3টে দিন হুটো পাটি করে ওকে কাটাতেই হবে। কারণ দিনটা নকিং দ্য ডোর। মাঝখানে আবির ফোন করেছিল, ও যখন ফোন করে তখন আবিরকে পাওয়া যায় না, আর আবির যখন ফোন করে তখন ও রীতিমতো বেঘরে ঘুমায়, হয়তো রাত্রির 1টা-1:30, সময়ও পায় না, সারাটা দিন পড়ে থাকলো। পরের দিনকে ঠিক লাস্ট ট্রেনে বাড়ি ফিরছিল কৌস্তব। উল্টোডাঙ্গা থেকে ট্রেনটা ছেড়েছে বেশ দেরিতেই। পলতাটা ক্রস করতেই হঠাৎ ওর আচমকা ফোনটা বেজে উঠল।
ফোনটা রিসিভ করতেই ওপার থেকে স্বর ভেসে আসলো সেই আহ্লাদে চেনা মানুষটার। হ্যাঁ, আবির। আবির বলছি। কিরে, প্রস্তুত তো? আসছি কিন্তু, আর মাত্র কয়েকটা ঘন্টা। শোন কৌস্তব, অয়ন শুভাই ওদেরকে বলেছিস? বলে দিস। আর আরেকটাও কথা, তোরা ডাইরেক্ট কোনো কারুর বাড়ি না, সোজা আমার হাওড়ার ওই বাড়িতে আসিস যেখান থেকে আমি রাঁচি শিফটিং হয়েছিলাম। না, আমি কোনো কথা শুনবো না। হাওড়া থেকে ডাইরেক্ট আমি ওখানে চলে যাব। তোরা কিন্তু দেরি করিস না, নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমাকে আবার অন্ধকার থাকতে থাকতেই না বেরিয়ে যেতে হবে। আমি কয়েক ঘন্টার জন্য আসছি ভাই। Smoking causes cancer. কৌস্তবের সাথে এই সুন্দর কনভারসেশন হওয়ার পর পরের দিন সকাল হতেই পাখিদের মিষ্টি কিচিরমিচির আওয়াজে কৌস্তব আর অফিস যাওয়ার চিন্তাভাবনা ছেড়ে রীতিমতো হপ্পা মেরে দিল। অফিস সেদিন ছুটি নিয়ে। আমাদের কৌস্তব কিন্তু আজ নেই করে ঠিক যেভাবে আবির শিফট হয়েছিল খুব ভালো একটা কোম্পানির থ্রু ধরে রাঁচিতে, সেই সঙ্গে কিন্তু কৌস্তবও কিন্তু একটা খুব ভালো মার্কেটিং কোম্পানিতে সল্টলেকের সেক্টর 5-এ কর্মরত। ন্যাচারালি রোববার ছাড়া ছুটি হয়তো থাকে না, আর বন্ধু বান্ধবদের জন্য প্রতিটা দিনই ও রোববার বানিয়ে ফেলতে পিছপা হয় না, যার জন্য কৌস্তব সেদিন প্রচণ্ড নাকি পেট খারাপের বাহানা দিয়ে ছুটিটাই নিয়ে নিল ওর বসের থেকে। আমরাও করি কিন্তু ভিউয়ার্স মাঝে মাঝে দরকার পড়লে। কৌস্তব সেদিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘরের কলিং বেল বাজতেই জেনে গেল বন্ধুরা সব হাজির। দুর্দান্ত টাইম, নকিং দ্য ডোর এসে গেছে। 1 বছর পর আবার আবিরের সাথে ওরা বসবে আজকে রাত্রির বেলায় দুর্দান্ত টাইম কাটানোর জন্য। হাওড়া থেকে যাওয়ার জন্য একটা উবেরও অলরেডি ঠিক করে ফেলেছে, কোনো বুকিং নয়, আগের থেকেই, যাতে কোনো রকম কোনো বিলম্ব যেন এসে বাধা না দেয়। অয়নের বরাবরই একটু আসতে লেট হয়, আর বাদবাকিরা এসে অলরেডি হাজির। সবাই এটা সেটা রেডি করে ফেললো। তার মাঝখান থেকেই হঠাৎ করে ছোট্ট সুরে একজন গান গেয়ে উঠল যে, কিরে 750টা কি নিয়ে ফেলেছিস নাকি? আরে না না, নেওয়ার সময় নিয়ে নেবো, অত চাপ নিচ্ছিস কেন? নিয়ে কি আমি বাড়িতে কেস খাবো? মা অল টাইম ফ্রিজ করেছে, জানিস না এটা? তুই নিয়ে রাখতে পারতিস তো। এই কনভারসেশন চলতে চলতেই, হাসি মজাক চলতে চলতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল কৌস্তব। এই কৌস্তবের এই সময়টাতে কোনো কিছুই আর অ্যাটেন্ড করতে ভালো লাগছিল না। 14 বার খালি ঘড়ির দিকে তাকাচ্ছে আর দরজার দিকে তাকাচ্ছে, যেন আবির হাওড়া না, ডাইরেক্টর আগের বারের মতো বাড়িতেই এসে হাজির হবে। আগের বার যখন বাড়িতে এসেছিল না, হঠাৎ করে আচমকা না জানিয়ে সারপ্রাইজ দিয়েছিল। ফার্স্টে বাহানা করেছিল আমি আসবো না, জানতেই দেয়নি। ভোর 3টের সময় এসে রীতিমতো উৎপাত। কি দুর্দান্ত টাইম কেটেছিল, 4টে দিনও ছিল, এবারে মাত্র কয়েকটা ঘন্টা থাকবে। হঠাৎ কলিং বেলের আওয়াজ
সম্বিত ফিরে আসলো। ও অলরেডি পৌঁছে গেছিল আচমকা। আসলে আবিরের গল্প তো, পৌঁছে গেছিল পেছন দিকের পোস্টে। অয়ন এসে গেছে। চল তাহলে বেরোই, আর বেশি সন্ধে বাড়িয়ে লাভ নেই। সোজাসুজি হাওড়ায় গিয়ে যখন ওরা পৌঁছালো, ওর বাড়ির থেকে বেশিক্ষণ টাইম নেবে না, ভেতর দিয়ে বেরিয়ে চলে যাবে গাড়ি। তারপরে একদম সোজা শোভাবাজার থেকে ডান দিকের রাস্তা M0 ক্রস করে দিয়ে হুড় হুড় করে ব্রিজ টপকাবে। যখন ওরা এসে পৌঁছালো, হাওড়া ব্রিজ যখন টপকাচ্ছে, মনে হচ্ছে যেন সেই ছোটবেলার কথা। একবার আবিরের ফ্যামিলি আর এই কৌস্তবের ফ্যামিলি মিলে সবাই মিলে গেছিল পুরী। দুর্দান্ত মজা হয়েছিল, দারুণ দারুণ। লাল লাল ছোটো ছোটো লাঠিও কিনেছিল দুজনে। হেভি মজা হয়েছিল, হেভি মজা হয়েছিল, দারুণ মজা হয়েছে, যেগুলো এখন শুধুমাত্র কৌস্তবের ডায়েরিতে হয়তো লেখা রয়েছে। সেই সমস্তগুলো আজকে আবিরের কাছে শেয়ার করবে যে আবির, তোকে কিন্তু খুব মিস করি রে। নিজের ভাই থাকলেও হয়তো এরকম মিস করতাম না। ক্ল্যাপ, রিয়েলি ক্ল্যাপ দেওয়া উচিত এরকম একটা বন্ধুর জন্য। কৌস্তব হাওড়াতে নামার পরে ও নিজেই লিড করে নিল যে কিভাবে আবিরের ওই বাংলোতে যাবে। আবিরের সাথে একবার দুবার কন্ট্যাক্টও হলো। এদিকে আকাশের মুখ কিন্তু রীতিমতো ভার, চারিদিকটা যেন কিরকম অদ্ভুত একটা গুমট হয়ে আছে। মাঝে মাঝে মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছে। বৃষ্টি আসবো আসবো বলে কিন্তু অলরেডি সংকেত জানাচ্ছে বিদ্যুতের ঝলকানি। যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং নীলকণ্ঠ সারা আকাশে যেন দু হাত তুলে যেন কিছু বলতে চাইছে। বৃষ্টি যেন তার আশীর্বাদ। ওই বিদ্যুতের ঝলকানিতেই হালকা করে আমতলার দিকে যাওয়ার রাস্তায় ঝলসে পড়ছিল ওর অতীতের স্বপ্নগুলো। কৌস্তব ওর বন্ধুদেরকে নিয়ে টুকটুক করে এগিয়ে চলল আবিরের ওই বাড়ির দিকে। বাড়িটা অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে, কারণ সচরাচর থাকেও না, আর না আছে আবিরের মা বাবা, মানে কাকু কাকিমা। অনেকদিন আগেই অধ্যায়ে অধ্যায়ে শেষ হয়ে গেছে ওরা। যাই হোক, তো কেউ থাকে না, যার জন্য মাঝে মাঝে আমার কাছে চাবি দেওয়াও থাকে। দায়িত্বটাও আমাকেই দিয়ে গেছে যে ওই কোনো একজন ঝাড়ু পোছওয়ালাকে নিয়ে একটুখানি ঘরটরগুলো যাতে ধুলো না পড়ে পরিষ্কার করে রাখার জন্য, যার জন্য রাস্তাটা ওর কাছে অনেকটাই চেনা। ছোট্ট একটা বাংলো, খুব সুন্দর। গ্রিল দিয়ে ঢুকতে, গ্রিলটা খুলে জাস্ট ঢুকবো, দুদিকে বাগান, সুন্দর মাঝখান দিয়ে ইট বিছিয়ে রাস্তা করা। একটু এগিয়ে গিয়ে একটা সুন্দর ছোট্ট একটা স্ল্যাব, বাদিকে ছোট্ট একটা ফাউন্টেন, আর খুব সুন্দর বাড়ির উপরে শেডের সাথে সেট করা রয়েছে বাবা বিশ্বনাথের আবক্ষ। খুব সুন্দর। আর দরজায় কোনো কলিং বেল রাখিনি, তৈরির সময় বার করে বলে দিয়েছিল, আর ওটা পছন্দও করে। সেটা হচ্ছে ডোরবেল, একটা সুন্দর লোহার করা গোল্ডেন কালার। ও ছিল যখন বাড়িটাকে এত সুন্দর করে রিনোভেশন করছিল। যাই হোক, কথায় কথায় আর আলোচনায় ভুলেই গেছিলাম যে আবিরকে তো আর ফোন করা হলো না। ও কোথায়? ও তো বলেছিল এখানেই থাকবে। বলতে না বলতেই কৌস্তবের ফোনে ফোন চলে আসে আবিরের। পৌঁছে গেছিস? আরে হ্যাঁ, তুই কোথায়? আমরা অলরেডি চলে এসেছি। আর আমরা সবাই চলে এসেছি, কিন্তু তুই কোথায় ভাই? তুই যে বললি যে তুই এখানে এসে দাঁড়িয়ে থাকবি, আমরা আসবো। সারপ্রাইজ ওসব আমি প্রতিবারই তোকে সারপ্রাইজ দিই, এবার একটাও একটা সারপ্রাইজ। আমি এসে গেছি।
জাস্ট কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়েই আমি ঢুকছি। তোরা ওপরে গিয়ে বস, ডাইনিং প্লেসে বসিস না, বেডরুমে ডাইনিং গিয়ে বস, ওকে? প্রথমে বেডরুম থেকে ব্যালকনির দরজাটা খুলে রাখিস, একটু হাওয়া বাতাস খেলবে। আমি আসছি। বন্ধ থাকে তো? চল রাখ, দেরি করে লাভ নেই, সাবধানে। কৌস্তব মন দিয়ে ওর কথাগুলো শুনলো। শোনার পরে ওর না কোনো খটকা লাগেনি। কিসের খটকা? যাই হোক, চল, চাবি আমার কাছে আছে বলে কৌস্তব সুন্দরভাবে উঠে জাস্ট ঢুকতে যাবে কি আচমকা একটা কালো কুচকুচে বিড়াল রাস্তা ক্রস করে বেরিয়ে চলে গেল। হুস, এসব আমি বিশ্বাস করি না। শোন সুবায়ু, এগুলো তোরা বিশ্বাস করতে পারিস। কুসংস্কার, তোরা এই এখনকার দিনে এই সমস্ত কুসংস্কার নিয়ে বাঁচিস। কৌস্তব, ভগবানকে বিশ্বাস করলে শয়তানকেও বিশ্বাস করতে হয়। আরে বাবা, শয়তান বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই, প্রেত বলে কিছু নেই। তোরা বোঝার চেষ্টা কর অয়ন। এই কলিযুগে স্পিরিট 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 বলে হয়তো কিছু আছে, হয়তো, তাও আমি সাঙ্গুইন নই, কারণ আমার সাথে এখনো পর্যন্ত সেরকম কোনো ভূতের অন্তত দেখা হয়নি। যাই হোক, ছাড় ছাড়। এই চল সুবায়ু, তাড়াতাড়ি কর। আর রণ এত চুপচাপ কেন রে? চল চল। কৌস্তব রণদীপকে নিয়ে, অয়নকে নিয়ে, শুভায়ুকে নিয়ে জাস্ট ওপরে উঠতে যাবে কি আচমকা লোডশেডিং। হাওড়ায় এই লোডশেডিংটা কমন। যখনই আকাশে বিদ্যুৎ চমকায়, ঝিরঝির করে বৃষ্টি পড়ে, ঠিক সেই সময় এই লোডশেডিংটা কোনো অশনি সংকেতের আহ্বান দিয়ে যায়। অন্ধকার মানেই শয়তানের বাস, অন্ধকার মানেই কান্না, অন্ধকার মানেই কোনো ফিসফিসানি শব্দ দূরত্ব রেখে। কৌস্তব কিছু বলতে যাবে কি আচমকাই আবিরের গলা। কিরে, লোডশেডিং হয়ে গেছে বলে থমকে গেছিস নাকি? নে ধর ধর। আমি জানতাম এরকম ঘটনা ঘটবে, আর অ্যাডভান্স যার জন্য আমি মোমবাতি এনে রেখেছি, এনে ধর। আর দুটো সিগারেটের প্যাকেট আছে, বাই চান্স যদি প্রয়োজন পড়ে রাত্রিবেলা তোদের। তোদের মানে তুই সিগারেট খাবি না? না রে, সিগারেট খাওয়াটা ছেড়ে দিয়েছি। আগে হয়তো খুব খেতাম, এখন আর খাই না। পারলে তোরাও ছাড়িস। চল, তোরা বরং একটা কাজ কর। অয়ন, শুভায়ু, কেমন আছিস? ভালো আছিস? যা, তোরা গিয়ে ওপরে বস। আমি জাস্ট বাথরুম থেকে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আমি আসছি। কারণ দেখ, আমি কিন্তু আবার অন্ধকার থাকতে থাকতে কিন্তু বেরিয়ে যাব। কারণ কারণ থাক, বেরোনোর আগে কিছু কথা বলে যাব।